শীতলক্ষায় প্যানেল মেয়র নজরুল, আইনজীবী চন্দন সহ 6 জনের লাশ, বিক্ষোভে উত্তাল নারায়ণগঞ্জ, দুর্বৃত্তদের গ্রেপ্তারের নির্দেশ প্রধানমন্ত্রীর। অপহরণ, গুম, হত্যায় উদ্বিগ্ন নন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, আইন প্রয়োগকারী সংস্থার ব্যর্থতায় ঘটছে এসব মনে করেন বিশিষ্টজনরা। সরকারের মদদে গুম, খুন ও অপহরণের ঘটনা, অভিযোগ খালেদা জিয়ার, নির্দলীয় সরকারের অধীনে অবিলম্বে নির্বাচন দাবি। ত্রিশালে জঙ্গি ছিনতাইয়ে জড়িত সন্দেহে 8 জনকে আটক, যুবলীগ নেতার নির্দেশে কাজ করেছেন, দাবি আটক এক শিক্ষকের। শুভেচ্ছা, আমন্ত্রণ দেশ সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মেহেরে খোদা। বলছিলাম একেএস টিএমটি বার সংবাদ শিরোনাম, এবার নিয়ে যাব পুরো সংবাদে। নারায়ণগঞ্জে অপহৃতরা কোথাও জিম্মি ছিলেন না। তাদের খুন করে হাত পা বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়েছিল। 3 দিন পর আজ দুপুরে শীতলক্ষা নদীতে একে একে পাওয়া যায় সিটির প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার বন্ধু স্বপন ও তাজুল ইসলাম এবং অপহৃত আইনজীবী চন্দন সরকার ও তার গাড়ির চালক মৃতদেহ। কিছু সময়ের ব্যবধানে নদীর বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার করা হয় 6টি গলিত মৃতদেহ। অপহরণের পর হত্যার এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে নারায়ণগঞ্জ। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে এলাকাবাসী। নারায়ণগঞ্জ প্রতিনিধি হাসানুল রাকিবের রিপোর্ট। বুধবার দুপুর 3টার দিকে নারায়ণগঞ্জ বন্দরের কলাগাছিয়ায় শীতলক্ষা নদীতে মৃতদেহ ভেসে ওঠার খবরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একের পর এক মৃতদেহ উদ্ধার করে। পরে সেগুলোর মধ্যে 3 দিন আগে অপহৃত সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামের মৃতদেহ শনাক্ত করেন তার ভাই আব্দুস সালাম। নারায়ণগঞ্জের মধ্যে যত গুম আছে ভাই, সব ওদের দ্বারা হয়েছে ভাই। আগের দিন কই আইছে মা, আমার একটু দেখেন কেমনে মাইরা লাইলো, মানে কেমনে মারলো। পরে অপহৃত নজরুল ইসলামের বন্ধু স্বপন, তাজুল ইসলাম ও অপহৃত আইনজীবী চন্দন সরকারের গাড়ি চালক ইব্রাহিমের মরদেহ শনাক্ত করা হয়। রাতে চন্দন সরকারের মৃতদেহ শনাক্ত করেন তার স্বজনরা। মৃতদেহগুলোর হাত পা বাঁধা অবস্থায় ছিল এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রত্যেকটি মৃতদেহের সঙ্গে 24টি করে ইট বাঁধা ছিল। দেখলেন যে আমরা নদীর পানি থেকে ঘাটে তুলেছি, তো পরে ওনাদের আত্মীয় স্বজন, নজরুল কমিশনারের আত্মীয় স্বজন এসে লাশ দেখে। তো ওনার ভাই এবং ওয়াইফ ওনারা নিজেরাই তারা বলছে যে এটা নাকি নজরুলের লাশ। পরে মৃতদেহগুলো মর্গে নিয়ে যাওয়া হয়। এ সময় সিটি মেয়র সেলিনা হায়াত আইভি অপহরণের ঘটনায় জড়িতদের খুঁজে বের করার জোর দাবি জানান। 3 দিন যাবত তো ফেরত চাইলাম, যক্ষত অবস্থায় ফেরত করার জন্য, উদ্ধার করার জন্য সমস্ত প্রশাসনকে আহ্বান জানাইলাম। এখন অন্তত পক্ষে কারা এই জঘন্যতম কাজটা করলো সেটা উদ্ঘাটন করা হোক। নিউজ ডেস্ক, দেশ টিভি। নারায়ণগঞ্জ সিটি প্যানেল মেয়র নজরুল ইসলাম সহ 6 জনের মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে বিকেল থেকেই ফুঁসে ওঠে এলাকাবাসী। সাইনবোর্ড থেকে শিমরাইল পর্যন্ত সড়ক অবরোধ করে চলছে তাদের এই বিক্ষোভ। টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করছে এলাকাবাসী। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের যান চলাচল বন্ধ রয়েছে। বিকল্প পথে কিছু কিছু গাড়ি চলাচল করছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে রাতে মৌচাকের একটি ফিলিং স্টেশনেও আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। ক্ষুব্ধ লোকজন প্রথমে দমকল বাহিনীকে ঢুকতে না দিলেও পরে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। দর্শক, নারায়ণগঞ্জে রয়েছেন আমাদের রিপোর্টার হাবিবুল ইসলাম হাবিব, কথা বলছি তার সঙ্গে। হাবিব, অনুগ্রহপূর্বক কিছুক্ষণ পর। হাবিব, দর্শক দুঃখিত, আমরা সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। সংযোগটি পাওয়া মাত্র আমরা তার সাথে আবার যোগাযোগ করব। নারায়ণগঞ্জে প্যানেল মেয়র সহ 7 জনকে অপহরণ এবং হত্যার ঘটনায় দায়ীদের যে কোনো মূল্যে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় গণভবনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ডেকে পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনারও নির্দেশ দেন তিনি। এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করে শিগগিরই আইনের আওতায় আনা হবে বলে প্রধানমন্ত্রীকে অবহিত করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। সারা দেশে অপহরণ, গুম ও আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ধরে নিয়ে হত্যার মতো স্পর্শকাতর ঘটনা বেড়ে যাওয়ায় মোটেও উদ্বিগ্ন নন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তার মতে এসব ঘটনায় সাধারণ মানুষের আতঙ্কিত হবার কিছু নেই। জানান, আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য দায়িত্ব অবহেলা করলে সরকার তাদের ব্যাপারে কঠোর পদক্ষেপ নিচ্ছে। তবে বিশ্লেষকরা বলছেন, আইন প্রয়োগকারী সংস্থার ব্যর্থতার কারণেই ঘটছে অপহরণ, গুমের মতো ঘটনা। শাহাবুদ্দিন মাহতাবের রিপোর্ট। হঠাৎ করেই বেড়ে গেছে অপহরণের ঘটনা। চলতি মাসের মাঝামাঝি সময় পরিবেশ আইনবিদ রিজওয়ানা হাসানের স্বামী গার্মেন্টস কর্মকর্তা এবি সিদ্দিক অপহরণ ও খুঁজে পাওয়ার ঘটনার এক সপ্তাহ পরেই নারায়ণগঞ্জের প্যানেল মেয়র ও কাউন্সিলর নজরুল ইসলাম সহ 7 জন অপহরণ এবং শীতলক্ষ্যা নদীতে হাত পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার হয়। এছাড়া গত 2 সপ্তাহে সারা দেশে আরও 9টি অপহরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মোটেও উদ্বিগ্ন নন। তার মতে এটা কোনো অস্বাভাবিক ঘটনা নয়, ব্যক্তিগত প্রতিহিংসা ও অর্থ সংক্রান্ত ঘটনার জের ধরে এ সকল ঘটনা ঘটছে। এই সময় এই ধরনের ঘটনা ঘটছে, এই ঘটনা কিন্তু নতুন নয়। এটা যদি আপনার বছরওয়ারি হিসাব দেখেন, সেই হিসাবে এটা আতঙ্কিত হওয়ার কিছু নয়। এইরকম এর চেয়ে বেশি মানে গুমের কথা বলবো না, অপহরণ হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অপরাধীদের ধরতে কোনো কার্পণ্য নেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। শিথিলতা থাকে তাহলে হয়তো এই ঘটনা ঘটতে পারে, এই ধরনের আমরা চিন্তা করেছি। সেই জন্যই এদেরকে সরিয়ে মানে আমরা আরও করিতকর্মা লোক ওখানে দিচ্ছি, কারণ নারায়ণগঞ্জের ভিতরেই আমরা দেখলাম কয়েকটা ঘটনা ঘটছে। এছাড়া স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, গুম অপহরণ ঠেকাতে প্রতিটি শহর এবং গুরুত্বপূর্ণ সড়কে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। যত মানে বেসরকারি ইমারত, বড় ইমারতগুলোতে সিসিটিভি ক্যামেরা, এবং আমরা ইম্পর্টেন্ট জায়গাগুলোতে সিসিটিভি ক্যামেরা, যে সমস্ত জায়গাগুলোতে এই ধরনের ঘটনা ঘটতে পারে এই সমস্ত জায়গায় ক্যামেরা বসানোর একটা ব্যবস্থা নিচ্ছি। এদিকে অপহরণের ঘটনার সাথে অধিকাংশ সময় র্যাবের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। তবে র্যাব বলছে, গুম অপহরণের মতো স্পর্শকাতর ঘটনা তদন্তে তারা স্বচ্ছ ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন। র্যাব মনে করে অপহরণ মানবাধিকারের চরম লঙ্ঘন। এ কারণে অপহরণ সংক্রান্ত কোনো সংবাদ পাওয়ার পর র্যাব সেটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখে, সর্বোচ্চ শক্তি দেওয়া হয় অপরাধী ব্যক্তিকে উদ্ধারে এবং অপহরণের সাথে সংশ্লিষ্ট অপরাধীদেরকে আটক করার জন্য। তবে তাদের কথার সঙ্গে একমত নন বিশিষ্ট নাগরিকরা। তারা বলছেন, আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে অবহেলা ও ব্যর্থতার কারণেই ঘটছে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা। প্রত্যাহারের পিছনে যদি যুক্তি এটাই থাকে যে তারা এটার সাথে জড়িত ছিলেন কোনো না কোনোভাবে, সেটা তো আরো বেশি গুরুতর অপরাধ হয়ে বিবেচিত হবে। শাহাবুদ্দিন মাহতাব, দেশ টিভি, ঢাকা। দর্শক, নারায়ণগঞ্জে রয়েছেন আমাদের রিপোর্টার হাবিবুল ইসলাম হাবিব। সেখানকার সর্বশেষ অবস্থা জানতে আমরা এখন কথা বলছি তার সঙ্গে। হাবিব, নারায়ণগঞ্জের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদের বিস্তারিত জানান। আর নিহত সিটি প্যানেল মেয়রের জানাজা কি শুরু হয়েছে? হ্যাঁ মেহের, যেমনটি বলছিলেন, আমি বরাবরই আগে থেকে বলে আসছি যে 6 জনের লাশ শনাক্ত উদ্ধার হয়েছে, তার মধ্যে 5 জনকে কিন্তু এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়েছে, আর বাকি 1 জনের লাশ এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের মধ্যে চন্দন সরকার, অ্যাডভোকেট চন্দন সরকার, নজরুল ইসলাম, লিটনের লাশ এখনো শনাক্ত হয়নি। এছাড়া স্বপন, ইব্রাহিম ও তাজুল ইসলাম, এছাড়া জাহাঙ্গীর আলমের লাশ এখনো শনাক্ত হয়নি। এই লিটন এবং জাহাঙ্গীর, এই 2 জনের লাশ নিয়ে একটু শঙ্কিত, একটি লাশ নিয়ে তারা দ্বিধাদ্বন্দ্বে আছে যে কে এই 2 জনের মধ্যে কি হবে সেই ব্যক্তি। আর এখন পর্যন্ত ময়নাতদন্তের কাজ চলছে। এখন পর্যন্ত 2 জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে আমরা যতদূর জানতে পেরেছি। তার মধ্যে চন্দন কুমার সরকার আর নজরুল ইসলাম, এই 2 জনের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এখন সব কার্যক্রম, এখানকার সার্বিক তৎপরতা শেষ হয়েছে, এখন তাদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। আর নজরুল ইসলামের লাশ এখান থেকে নিয়ে এই নারায়ণগঞ্জের নগর ভবনের সামনে তার জানাজা অনুষ্ঠিত হবে একটু পরেই। তবে কয়েকটা নাগাদ হবে, যদিও 10টায় হওয়ার কথা ছিল, কিন্তু এখানকার একটু জটিলতার কারণে সেটা সম্ভব হয়নি। তবে আমরা যতদূর দেখছি যে কিছুক্ষণের মধ্যেই তার লাশ এখান থেকে নিয়ে জানাজা অনুষ্ঠিত হবে। তো মেহের, আর এছাড়া সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের মতোই এখনো রয়েছে। আর নারায়ণগঞ্জের যে রাস্তাটি বিকেল থেকে অবরুদ্ধ ছিল এখনো কিন্তু সেভাবেই আছে আমরা যতদূর জানতে পেরেছি। আর মেহের, এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। জি হাবিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের রিপোর্টার হাবিবুল ইসলাম হাবিব জানাচ্ছিলেন নারায়ণগঞ্জের সবশেষ পরিস্থিতি।
সরকারের মদদেই সারা দেশে খুন গুম আর অপহরণের ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেন, দেশে এখন কেউই নিরাপদ নয়। আওয়ামী লীগের বিরুদ্ধে জঙ্গিদের মদদ দেওয়ার অভিযোগও তুলেছেন তিনি। সেই সঙ্গে অবিলম্বে আলোচনার মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান খালেদা জিয়া। বুধবার বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ১৯ দলীয় জোটের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় যোগ দেন জোট প্রধান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি সংসদে সরকারি ও বিরোধী দলের ভূমিকার সমালোচনা করেন। এই অবৈধ সরকারের অংশ তারা। অভিযোগ তোলেন, প্রশাসন, বিচার ব্যবস্থা ও নির্বাচন কমিশনকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে প্রতিবেশী শক্তিধর দেশের অনুকম্পায় ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ সরকার। সাম্প্রতিক সময়ে গুম খুন বেড়ে যাওয়ার জন্য তিনি সরকারকে দায়ী করেন। এই দেশের যে অরাজকতা, যে বিশৃঙ্খলা, যে লুটপাট, যে খুন, হত্যা, সন্ত্রাস, গুম চলছে, এগুলি করছে সবই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসরেরা। কাজে আওয়ামী লীগ তো এগুলো বন্ধ করতে পারবে না। এমনকি জঙ্গিদের সঙ্গে ওই যে জঙ্গিগুলা পালিয়ে গেল, এর কানেকশনও পাওয়া গেল আওয়ামী লীগের যুবলীগের সাথে। তাহলে আজকে জঙ্গিদের মদতদাতা হলো আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ। আজকে কোনো পেশার মানুষ এই দেশে নিরাপদ নয়। জনগণের সরকার প্রতিষ্ঠায় নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসন। তাই আমি বলবো যে এইসব নাটক অভিনয় বন্ধ করে, গালাগালি অরাজকতা বন্ধ করে অবিলম্বে আলোচনার মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার ব্যবস্থা করুন। আরিফুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যানে হামলা চালিয়ে সাজাপ্রাপ্ত জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৮ জনকে আটক করেছে র্যাব। এদের মধ্যে ময়মনসিংহের ভালুকার 2 শিক্ষকও রয়েছেন। র্যাব জানিয়েছে আটককৃতদের জঙ্গি সম্পৃক্ততা রয়েছে। তবে আটক শিক্ষক কামাল হোসেন সবুজ র্যাবের আয়োজনে সংবাদ সম্মেলনে নিজেকে আওয়ামী লীগ কর্মী দাবি করে বলেছেন, ভালুকা থানার এক যুবলীগ নেতার নির্দেশেই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় সহযোগিতা করেছিলেন তারা। গত 23 ফেব্রুয়ারি ময়মনসিংহের ত্রিশালে পুলিশের প্রিজন ভ্যানে ঝটিকা আক্রমণ চালিয়ে জেএমবি দণ্ডপ্রাপ্ত 3 নেতাকে ছিনিয়ে নেয় বেশ কয়েকটি গ্রুপে বিভক্ত জঙ্গিরা। এ সময় ছিনতাইকারীরা এক পুলিশ কনস্টেবলকে গুলি করে হত্যা করে। ছিনিয়ে নেয়া 3 জঙ্গি হলেন জেএমবি মজলিসে শুরার সদস্য এবং ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সালাউদ্দিন সালেহিন, রাকিব হাসান এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত জাহিদুল ইসলাম মিজান। এই ঘটনায় ছিনিয়ে নেয়া জেএমবি সদস্য রাকিব হাসান পরবর্তীতে যিনি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যান, তাকে ছিনিয়ে নেয়ার দায়িত্বে থাকা 6 জনকে আটক করে র্যাব। এদের মধ্যে ময়মনসিংহের ভালুকায় 2 শিক্ষকও রয়েছেন। মঙ্গলবার দুপুরে সদর দপ্তরে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, আটক এই 8 জনের মধ্যে 6 জন ত্রিশালে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় সরাসরি জড়িত। বাকি 2 জন অপরাধীদের বিদেশে পালাতে সহায়তা করেছিল। এই তৎপরতার অংশ হিসেবে আমরা আজ আটক করতে পেরেছি 6 জন জঙ্গি এবং 2 জন আদম ব্যবসায়ী। তাদেরও জঙ্গি সংশ্লিষ্টতা থাকতে পারে এই 2 জন আদম ব্যবসায়ী, সেটা বিস্তারিত তদন্তে জানা সম্ভব হবে। প্রথমত এই 4 জনকে আটক করা হয়। এই 4 জনকে আটক করে জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা এই 4 জনের মধ্যে 2 জন সক্রিয়ভাবে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় ত্রিশালে অংশগ্রহণ করেছিল এবং তাদের দেওয়া তথ্য মতে পরবর্তীতে আটক করা হয় তাদের দলনেতা মোহাম্মদ কামাল হোসেন সবুজ, যিনি ভালুকার জাগরণ টিউটোরিয়াল হোম কোচিং সেন্টারের মালিক। তবে র্যাবের এই অভিযোগ অস্বীকার করে শিক্ষক কামাল হোসেন সবুজ নিজেকে আওয়ামী লীগ কর্মী বলে দাবি করেন। বলেন, ভালুকায় যুবলীগের এক নেতার নির্দেশেই ছিনতাইয়ের কাজে অংশ নেন তারা। এক সিনিয়র নেতা আমাকে ফোন জানাইলো যে একটা কাজ করতে হবে। তখন আমি ওনার সাথে দেখা করলাম, আরও 4 বন্ধু নিয়ে। দেখা করার পরে উনি বললো যে একজন মেহমান আসবে, ওই মেহমানকে আমাদের বড়ডুবা হইয়া ফুলবাড়িয়া পর্যন্ত পৌঁছায় দিতে হবে, এটুকু দায়িত্ব। তো প্রথম অবস্থায় কিন্তু উনি বলেন না যে মেহমানটা কি, আমরা বুঝিনি। পরের দিন স্যার বুঝতে পারছি। আমি থানা যুবলীগের যুগ্ম সম্পাদক আতর রহমান কামাল ওরফে যুবরাজ, ভালুকা থানা।
তবে সবুজের এই বক্তব্যকে আত্মরক্ষার কৌশল বলে উল্লেখ করেছে র্যাব। আমাদের ধারণা তারা সবাই জঙ্গি সংশ্লিষ্টতার কারণেই এই কাজটা করেছে। শাহাবুদ্দিন মাহতাব, দেশ টিভি, ঢাকা। দেশের দক্ষিণাঞ্চলেও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রস্তুতি নিতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, দেশকে এগিয়ে নিতে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সকালে মন্ত্রণালয়ে তিনি এসব কথা বলেন। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় নিজস্ব একটি স্যাটেলাইট স্থাপনেও আগ্রহ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বুধবার সকালে প্রথমবারের মতো সচিবালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন বিষয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশকে সামনে এগিয়ে নিতে হলে দরকার বিজ্ঞানের উন্নয়ন। এজন্য শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় আগ্রহী করতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা বলেন শেখ হাসিনা। ইতিমধ্যে এই গবেষণা এবং পিএইচডি করার ক্ষেত্রে যে ফেলোশিপগুলি দেওয়া হচ্ছে, আমি আশা করি যে এটা আমাদের ভবিষ্যতে আরো বৈজ্ঞানিক তৈরিতে অনেক সহায়ক হবে। কারণ আমি সবসময় এটাই বিশ্বাস করি যে আমাদের গবেষণা করা একান্তভাবে প্রয়োজন এবং বিজ্ঞানের প্রতি আমাদের ছেলে মেয়েদের আগ্রহী করে তোলা এটাও একান্তভাবে প্রয়োজন। এ সময় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় দেশে একটি স্যাটেলাইট স্থাপনের আগ্রহ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। দুর্যোগ থেকে মোকাবেলা করা এবং আমাদের আর্থসামাজিক ক্ষেত্রে আরো উন্নয়নের জন্য যেটা এখন প্রয়োজন, আমাদের একটা স্যাটেলাইটের খুব প্রয়োজন। তিনটা মন্ত্রণালয়কে খুব অ্যাক্টিভ হতে হবে, বিজ্ঞান, আমাদের প্রতিরক্ষা এবং আমাদের বিদ্যুতের উৎপাদন বাড়াতে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের গুরুত্ব তুলে ধরেন শেখ হাসিনা। নিজের ইচ্ছা আছে যে আমরা দক্ষিণাঞ্চলে, যেটা আমি আগেই বলেছি যে আমাদের প্রচুর দ্বীপ অঞ্চল আছে, ওই অঞ্চলে আমরা আরেকটা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। কারণ বিদ্যুৎটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, আমাদের কাজে লাগবে। দেশের সম্পদ সঠিকভাবে ব্যবহার করতে পারলে দেশ নিজের পায়ে দাঁড়াতে পারবে উল্লেখ করে এজন্য সকলের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবশ্যই। আপেল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সীমাহীন দুর্নীতি আর অনিয়মের কারণে অস্তিত্বের সংকটে রয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস লিমিটেড বিটিসিএল। সেবামূলক এই প্রতিষ্ঠানটিকে যে উদ্দেশ্যে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত করা হয়েছিল তা পুরোপুরি ব্যর্থ হয়েছে। রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। কলের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছিল, অথচ বিটিসিএল এর রেকর্ডে কম দেখানো হয়। 2011 সালে প্রায় 8.5 বিলিয়ন মিনিট আন্তর্জাতিক কল আসলেও কল রেকর্ডে মাত্র 5.79 বিলিয়ন মিনিট দেখানো হয়েছে। এবং কল রেকর্ড না থাকার কারণে বিটিসিএল এর প্রায় 1500 কোটি টাকা রাজস্ব এবং ক্ষতির সম্মুখীন হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির বিটিসিএল সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক এক গবেষণা প্রতিবেদনে সেবামূলক প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশনস লিমিটেড বিটিসিএল এর বর্তমানে চিত্র ফুটে উঠেছে। প্রতিবেদনে বলা হয়, 2008 সালে বিটিটিভিকে মুনাফা ভিত্তিক প্রতিষ্ঠানে পরিণত করতে একে পাবলিক লিমিটেড কোম্পানি বিটিসিএল এ রূপান্তরিত করা হলেও নানা অনিয়ম ও দুর্নীতির কারণে বর্তমানে এই প্রতিষ্ঠানটি অস্তিত্বের সংকটে ভুগছে। আগে বিটিটিভি লাভজনক প্রতিষ্ঠানই ছিল, তারা জেনারেল রেভিনিউতে কন্ট্রিবিউট করতো অ্যারাউন্ড রাফলি 1000 কোটি টাকা। আমি সামনে দেখেছিলাম, যখন সেক্রেটারি ছিলাম তখন আমার মনে পড়ে 1000 কোটি টাকা তো কন্ট্রিবিউট করা তো জেনারেল রেভিনিউতে। তো সুতরাং অলাভজনক প্রতিষ্ঠান ছিল না, এখন তো অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। গ্রাহক সেবার মান তো একেবারেই সর্বনিম্ন পর্যায়ে চলে গেছে। বিটিসিএল এর প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত সংস্কারের জন্য সরকারের পক্ষ থেকে দিক নির্দেশনামূলক পদক্ষেপের পাশাপাশি বেশ কিছু সুপারিশও তুলে ধরে টিআইবি। বিটিসিএল এর মধ্যে একটা আইডেন্টিটি ক্রাইসিসের মতো আছে নিজেদের মধ্যে। এরা কি বেসরকারি সংস্থা না সরকারি সংস্থা, এটা একটা প্রাইভেট অর্গানাইজেশন নাকি সরকারি প্রতিষ্ঠান। অন্যদিক থেকে সরকারও এক ধরনের দায় সারা গুছিয়ে প্রতিষ্ঠানটিকে প্রাইভেটাইজেশন করে তারপরে শেষ হয়ে গেছে। এখন এর ফলে এক ধরনের ওনারশিপের অভাব, সেটি যেন না থাকে সেটা আমরা সবাই মিলে চেষ্টা করবো যাতে 3 বছর। সাদাত হোসেন, দেশ টিভি, ঢাকা। দেশের দুটি আন্তর্জাতিক বিমানবন্দরকে স্বর্ণ পাচারের রুট হিসেবে ব্যবহার করছে অপরাধ চক্র। আর বিমানবন্দর বা উড়োজাহাজের যেসব জায়গা থেকে স্বর্ণ চালান উদ্ধার করা হচ্ছে, সাধারণ কারো পক্ষে সেভাবে স্বর্ণ নিয়ে আসা সম্ভব নয় বলে মনে করছেন কাস্টমস কর্মকর্তারা। তারা বলেন, বিমানবন্দর বা বিমান সংস্থার সঙ্গে যোগ সাজশ রাখা এই অপরাধী চক্রটিকে